আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচনে ক্ষতিকার। আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নির্বাচনে ক্ষতিকার। আমরা আজকে বিএনপির পক্ষ থেকেই নির্বাচনের আশঙ্কা প্রকাশ করে একাধিক বক্তব্য আমরা দেখেছি। বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে গতকাল গোপালগঞ্জে সহিংসতার পরিপ্রেক্ষিতে। সেই বিবৃতিটি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে পরিকল্পিতভাবেই নির্বাচন ঠেকাতে এই কাজগুলো ঘটানো হয়েছে। বিএনপির সিনিয়র নেতারাও বলেছেন যে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র হচ্ছে, বা ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই প্রশ্ন রেখেছেন। আমি ডক্টর আব্দুন তুষারকে দিয়ে শুরু করতে চাই। আসলে নির্বাচনে ক্ষতি কার? নির্বাচনে উপকার কার সেটা বিবেচনা করতে হবে। প্রথমে নির্বাচনে উপকার হচ্ছে জনগণের, কেননা জনগণ তার রায় দিতে পারে এবং তার পছন্দের মানুষকে তার হয়ে কাজ করার জন্য দায়িত্ব দিতে পারে। নির্বাচন মূলত বাংলাদেশে রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের পরিচালনায় জনগণের মতামত রাখার একমাত্র সুযোগ একটা নির্দিষ্ট মেয়াদ পর পর। এরপর জনগণকে পাহারা দিতে হয়, জনগণ রায় দিতে পারে না। জনগণ আবার অপেক্ষা করতে হয়, পাহারা দিতে হয়, মনিটর করতে হয়, দেখতে হয় যে যাদেরকে সে নির্বাচিত করেছিল তারা ঠিকমতো দায়িত্ব পালন করেছে কিনা। না করলে জনগণ আবার রায় দিতে পারে এবং তাদেরকে সরিয়ে দিতে পারে। ফলে জনগণের ক্ষমতা, জনগণের কাছে আসার একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। এখন এই প্রক্রিয়া কাদেরকে ক্ষতিগ্রস্ত করে? তাদেরকে ক্ষতিগ্রস্ত করে যারা মনে করে যে জনগণ আসলে মতামত দেওয়ার উপযুক্ত না, জনগণকে শাসন করতে হবে, জনগণের মাধ্যমে শাসক হওয়ার দরকার নাই, জনগণকে বাদ দিয়ে তাদেরকে শাসন করে ক্ষমতা থাকতে হবে। এরা মূলত নির্বাচনকে পছন্দ করে না। দ্বিতীয় হচ্ছে, অনির্বাচিত থাকলে কারো কাছে জবাব দিতে হয় না। আপনার কোনো দায় নাই, আপনার কোনো মেয়াদ নাই, আপনি যেভাবে এসেছেন আপনি সেভাবেই থাকবেন এবং আপনি ইচ্ছা হলে যাবেন, না হলে যাবেন না। কারণ আপনার আসার প্রক্রিয়াও ঠিক নাই, আপনার যাওয়ার প্রক্রিয়াটাও ঠিক নাই। তো এরা মনে করবে সবসময় যে নির্বাচনের তো আসলে দরকার নাই, কারণ তারা তো নির্বাচন ছাড়াই এসেছেন, নির্বাচন ছাড়াই থাকবেন এবং নির্বাচন হলেই তারা আর থাকতে পারবেন না। একটা সরকারের মধ্যে সবসময় যে সব লোক জনগণের মঙ্গলের জন্য কাজ করে, এটা হয় না কখনো। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক সরকারের মধ্যে দু একজন অগণতান্ত্রিক এলিমেন্ট থাকে। এই গণতন্ত্রের কাজই হচ্ছে অগণতান্ত্রিক এলিমেন্টদেরকে নিয়ন্ত্রণ করা। জনগণের প্রথম শক্তি হচ্ছে তাদের সংখ্যা, তারা মেজরিটি। ফলে মেজরিটি তাদের এই সংখ্যা দিয়েই এই আনরুলি অগণতান্ত্রিক এলিমেন্টদেরকে শাসন করে। ফলে গণতন্ত্র থাকলে অগণতান্ত্রিক চিন্তা প্রসারিত হতে পারে না। ফলে নির্বাচনের হলে ক্ষতিকার এই অগণতান্ত্রিক শক্তির, যারা মনে করে যে তারা যে কোনোভাবে তাদের ইচ্ছা মতো আইন পরিবর্তন করে কিংবা গায়ের জোরে কিংবা কোন একটি মহলের সমর্থনে তারা থাকবেন, তারা মুরব্বি। কিন্তু নির্বাচিত সরকার কখনো জনগণের মুরব্বি না। নির্বাচিত সরকার হচ্ছে জনগণের চাকর, এবং এই চাকর হওয়া মানেই হচ্ছে একটা দায়িত্ব নেওয়া। ফলে নির্বাচন তো ক্ষমতা দেয় না, নির্বাচন দায়িত্ব দেয়। এবং নির্বাচিত হলে আপনার কিন্তু ক্ষমতা নেই, আপনি ক্ষমতাহীন। ক্ষমতাবান জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে তাদের হয়ে কাজ করার। এই সরকার, যে সরকার এখন আমাদেরকে শাসন করছেন, আপনি লক্ষ্য করবেন যে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ছাত্ররা, এই তরুণ যুবক যারা আন্দোলন করেছেন তারা তার নিয়োগকর্তা। তো নির্বাচন হলে কিন্তু শুধু ছাত্ররা নিয়োগকর্তা না, এই বাংলাদেশের সকল জনগণ তখন নিয়োগকর্তা। একটা ছোট গ্রুপ কিংবা একটা মধ্যম গ্রুপ কিংবা শুধু আন্দোলনকারী, ব্যাপারটা কিন্তু তা না। নির্বাচিত সরকার যে আসবে তার নিয়োগকর্তা কিন্তু বাংলাদেশের জনগণ। এবং সেইখানে নির্বাচনের নিয়ম অনুযায়ী যে তাদেরকে পছন্দ করে না তাদেরকে ওই যে সংখ্যার কারণে, রায়ের কারণে মেনে নিতে হবে যে 5 বছর শাসন করার দায়িত্ব তারা পেয়েছেন। ফলে নির্বাচন হলে উপকার হচ্ছে জনগণের, আর নির্বাচন হলে ক্ষতি হচ্ছে যারা অগণতান্ত্রিক শক্তি। কারণ নির্বাচন হলেই তো তারা শূন্য, তারা জিরো, তাদের কোনো মূল্য নাই। জি, আমি এ পর্যায়ে রিফাতের কাছে আসতে চাই। রিফাত,
সঙ্গে আলোচনার আগে আমি বিএনপির বিবৃতির একটি অংশবিশেষ আমি আজকে অনেক দীর্ঘ একটি বিবৃতি দিয়েছে বিএনপির পক্ষ থেকে। গতকালকে যে সভাটি ছিল সেই সভারই আলোচনার বিবৃতি আজকে দিয়েছে বিএনপি। আমি সেটার কিছু অংশ আমি আপনাকে পড়ে শোনাতে চাই। বিএনপির বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর 144 ধারা জারি ও কারফিউ আরোপ করাও একই ষড়যন্ত্রের অংশ। গণতন্ত্র নস্যাৎ করার জন্যই এই ধরনের দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। বিএনপি আশঙ্কা প্রকাশ করে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। দলটির বিবৃতি অনুযায়ী একটি মহল নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটাচ্ছে। মবক্রেসি, খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধ বেড়েই চলেছে। আজকে এনসিপি নেতা নাহিদ ইসলামও সেই একই রকম একটি কথা বলেছেন যে পরিস্থিতির দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। রিফাত, আমি এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। আচ্ছা, শুরুতেই ধন্যবাদ। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের আহত শহীদ, শুধু জুলাই নয়, বাংলাদেশ বিনির্মাণে, এই ভূখণ্ডের বিনির্মাণের ইতিহাসে যারা যারা অবদান রেখেছেন, 90, তার আগে যদি আমরা যাই 70, তার আগে যদি যাই 52, তার আগে যদি যাই 47, এভাবে হয়তো 1000 বছরের পেছনে যাওয়া যাবে। প্রত্যেককে আমরা স্মরণ করছি। আপনি যেই কথাটা বলছেন শুরুতে, আমি আরেকটু পেছনে যাই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে। নির্বাচনে ক্ষতিকার এই কথা বলেছেন তুষার ভাই, যেখান থেকে শুরু করেছিলেন যে নির্বাচনে উপকার কার, আমি আসলে নোট ডাউন সেখানেই করেছিলাম যে নির্বাচনে আসলে লাভ কার। অবশ্যই এই প্রশ্নটা একই জায়গায় আসছিলাম যে নির্বাচনে আসলে লাভ কার। নির্বাচনে আসলে গোটা বাংলাদেশেরই লাভ, কিন্তু কখন আসলে নির্বাচনে গোটা বাংলাদেশের লাভ? হাসিনার আমলে কি নির্বাচন দেশে হয় নাই? হাসিনার আমলেও কিন্তু দেশে নির্বাচন হয়েছে, কিন্তু যেই নির্বাচনটা হয়েছে সেইটা একটা কারাপ্টেড সিস্টেমের ভিতরে থাকা নির্বাচন। এমন একটা নির্বাচন যে নির্বাচন দেখা দিছে এই যে বাংলাদেশের ট্রেডিশনাল যে সিস্টেম, এই সিস্টেমকে ব্যবহার করে, ট্রেডিশনাল যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটাকে ব্যবহার করে, ট্রেডিশনাল যে পাওয়ার স্ট্রাকচার সেটাকে ব্যবহার করে একটা অসৎ আমিডামি নির্বাচন, নিশি ভোটের নির্বাচন, এগুলো আসলে করা যায়। সুতরাং নির্বাচনে লাভ ক্ষতিকার, তার পেছনে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেইটা বরং বেশি জরুরি। তার যদি সেইটা না হয়, যতই আমরা নির্বাচন খেলা খেলি, আসলে সেই নির্বাচন দিয়ে আসলে কোনো লাভ নেই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচন দরকার। বাংলাদেশের আরও অনেক আগে নির্বাচন দরকার, কিন্তু সেটা নির্বাচন দরকার। এই ধরনের সিলেকশন, এই ধরনের একই ধরনের পাওয়ার স্ট্রাকচার ব্যবহার করা, যেই নির্বাচনের মাধ্যমে আমি জানি না পরবর্তীতে একটা যেই সরকার আসবে সেই সরকার আমাকে কীভাবে শাসন করবে, তার ট্রান্সপারেন্সির জায়গাটা কোথায়, তার যে ক্ষমতার যে ভারসাম্যটা সেইটা কোন জায়গা থেকে হবে, বিরোধী দলটার এই পজিশন কী হবে, তার পাওয়ার স্ট্রাকচারের ভিতরে কে কোন পজিশনে থাকবে, এইগুলো আমরা জানি না। এইটাকেই আমরা বলেছিলাম সংস্কার পদ্ধতি। এই সংস্কার পদ্ধতিটা কিভাবে হবে সেইটা কিন্তু এমনিতে কেউ একটা পেপারসের মাধ্যমে দেয় নাই, টিভি শোয়ের মাধ্যমে বলে নাই। জুলাই হয়েছে, জুলাইয়ের যে এক দফার ঘোষণা, যেই এক দফার ঘোষণার ভিত্তিতে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ যে বিনির্মাণ হবে সেইটার কমিটমেন্ট হয়েছে এবং বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে সেই জিনিসটা বাস্তবায়ন করছে। সেইখানে স্পষ্টভাবে ছিল এক দফাটা আমি আবার কোট করতেছি, স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। এখন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যেই ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে নির্বাচনকে কারাপ্ট করা যায়, যেই ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে বিচার ব্যবস্থাকে কারাপ্ট করা যায়, যেই ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে বিদেশে টাকা পাঠানো যায়, যেই কাঠামোকে ব্যবহার করে জনগণকে বাদ দিয়ে অলিগার্কদের দিয়ে হলো গিয়ে বাংলাদেশ শাসন করা যায়, যেই কাঠামোকে ব্যবহার করে বাংলাদেশ থেকে পলিটিশিয়ানদেরকে খেদায় সংসদ ভবনের ভিতরে হলো গিয়ে বিজনেসম্যান দিয়ে সংসদ ভরা যায়, যেই পলিটিক্যাল কাঠামোকে ব্যবহার করে মিডিয়া পাড়াকে নিয়ন্ত্রণ করা যায়, যেখানের ভিতরে হলো গিয়ে সাংবাদিকদের কাজ হয় হলো গিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার বদলে ক্ষমতাকে তোষণ করা, যেই কাঠামোকে ব্যবহার করে গোটা বাংলাদেশকেই বৈদেশিক শত্রুর হাতে, যারা বাংলাদেশে সারা জীবন ক্ষতি চেয়েছে, আমরা সেই বৈদেশিক শত্রুগুলোর হাতে থেকে বাংলাদেশকে তুলে দেওয়া যায় এবং তাদের তোষণের মাধ্যমে তাদের লেজিটিমেসি দিয়ে দেশের ভিতর পরিচালনা করা যায়। আমরা আসলে সেই নির্বাচন চাই না। আমাদের সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যাইতে হবে এবং এইটা যাওয়ার জন্যই আসলে বাংলাদেশের এই জুলাইয়ের মাঝে ফ্যাসিবাদ বিরোধী, আমি একটা কথা বলতে চাই, একটু আগের ভিতরে যেতে চাই, তারপরে এই অ্যান্সারটা দিচ্ছি। তুষার ভাই বললেন যে ছাত্ররা নিয়োগকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তিনি কোন ছাত্রদের কথা বলেছেন? তিনি বলেছেন সেই ছাত্রদের কথা যাদের নেতৃত্বে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, যাদের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান পরিচালিত হয়েছে, এবং এই ব্যানারের পেছনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদী সকল স্টেক হোল্ডাররা ভরসা দিয়েছে, শক্তি জুগিয়েছে, তাদের পিছনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশের গোটা যে ফ্যাসিবাদ বিরোধী কাঠামো, সেই প্রত্যেকে এই মানুষগুলোর উপরে ভরসা দিয়েছেন, এইটাই তাদের ম্যান্ডেট। নইলে তাদের ডাকে আজকে যদি বলে, আমরা দেখেছি এক দফা ঘোষণা কারা দিয়েছে, পুরো আন্দোলন নেতৃত্ব কারা দিয়েছে, কিছু ফেস সামনে ছিল, আমরা এই মানুষগুলোকে ছিলাম, আমি নিজেও ছিলাম ইনফ্যাক্ট। সো এই মানুষগুলোর উপর যদি ভরসা আপনি না করেন, তাহলে সে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার, তার বাইরে চলে যাচ্ছেন। আমরা কিন্তু সবাইকে অ্যাড্রেস করছি, সবাইকে স্বীকার করছি। এই মানুষগুলোকে যদি আপনি সাপোর্ট না দেন, প্রত্যেকেই কিন্তু আমরা বলছি, রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, আমরা কিন্তু তাদেরকে অ্যাড্রেস করছি। সুতরাং এই ছোট্ট গ্রুপটার ম্যান্ডেট রয়েছে, লেজিটিমেসি ছিল, যেই মানে কোট আনকোট করে আমি বলছি ছোট্ট গ্রুপ, এরা আসলে গোটা বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে, শহীদের রক্তের মাধ্যমে, আহতদের রক্তের মাধ্যমে একটা লেজিটিমেসি পেয়েছে, এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে যাদের নামে বিবৃতি দিচ্ছে, যাদেরকে হত্যা করার কথা বলছে, তাদের লেজিটিমেসি আসলে এই গভর্নমেন্ট এসেছে। এই গভর্নমেন্টের দায় আছে অনেক, এগুলো আমি অস্বীকার করছি না। তবে এই গভর্নমেন্টের যারা নিয়োগকর্তা, কোট আনকোট করে হলো গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ছাত্ররা তারা কোনো ছোট গ্রুপ না, তারা গোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গোটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যারা এই বাংলাদেশের ভিতরে দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করেছে, জুলাই গণ অভ্যুত্থানের ভিতরে যারা স্টেক হোল্ডার, সবাইকে আসলে রিপ্রেজেন্ট করেছে। এবার আমি আরেকটা জিনিসের ভিতরে, আপনি যেই প্রশ্নগুলোর অ্যান্সার চেয়েছিলেন সেখানে যেতে চাই। শুরুতে আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করি, মবক্রেসি একটা শব্দ যেগুলো আমরা আসলে নতুন শুনি। বিগত 17 বছরে আওয়ামী লীগ এহেনও কোনো দমন পীড়ন নাই যেটা করে নাই। মানে জাহান নামে কতভাবে শাস্তি দেওয়া যায় মানুষকে। আল্লাহ তাআলা যে ধর্মে বিশ্বাস করে আর কি, আমি আমার ধর্মের জায়গা থেকে বলতেছি, আল্লাহ তাআলা জাহান নামে যতভাবে শাস্তি দিবেন, মোটামুটি সব ধরনের উদাহরণ স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে দেখা গেছেন। আগুনে পুড়ে মারছে, ওইখানের ভিতরে মানুষকে ইলেকট্রিক শক দিয়ে মারছে, বরফের ভিতরে রেখে মারছে, ঠান্ডায় মারছে, আয়না ঘরের পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু কিন্তু আলামত ধ্বংস করে দেওয়া ছিল। স্টিল যতটুকু দেখা গেছে, একটা ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ ওইখানের ভিতরে থাকলে, এক সপ্তাহ থাকলে পাগল হয়ে যাবে। ওইটা ভিন্ন জিনিস, যে এই মানুষগুলোকে এখন পর্যন্ত আসলে স্বাভাবিকভাবে আনার জন্য কী ব্যবস্থা করছে, সেটা ভিন্ন একটা আলাপ। সো এত বছরে আমরা মবক্রেসি শব্দটা শুনিনি। আমরা তখন শুনতাম গণপিটুনি, যেটা ট্রেডিশনাল আলাপ। এখন আমরা শুনি মবক্রেসি। মবক্রেসি শব্দটা শুরুতে কিন্তু ইউজ করছে আওয়ামী লীগ, মব ইউজ করা হয়, ইউজ করা হয়। এই যে আওয়ামী লীগের শেখ হাসিনার ব্যবহার করা শব্দ, শেখ হাসিনা পেইড করে টাকা পয়সা খুঁয়ে, বিদেশে তো হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তারা পাচার করছে, সেগুলো এখন তারা অনলাইনের ভিতরে হলো গিয়ে ইউজ করতেছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ প্রচার করতেছে। সেইটার একটা শব্দ মবক্রেসি, সেইটাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাবস্ক্রাইব করতেছে। এই যে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো এত বছর কেন ফেল করছে জানেন? তারা নিজস্ব কোনো ভাষা দিতে পারে না, বয়ান দিতে পারে না, এই জন্য তারা ফেল করছে। এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো ভাষা নাই, নিজস্ব কোনো বয়ান নেই। আওয়ামী লীগ ওইখানে থেকে যা বলে তারা সেইটারে সাবস্ক্রাইব করে, সেই ভাষায় তারা কথা বলে। এটা আসলে লজ্জার, এটা আসলে হাস্যকর। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি হয়নি আমি তো সেটা বলবো না, হয়েছে সত্য। এই ঘটনাগুলো কেন ঘটতেছে? অবশ্যই ইন্টারিমের ব্যর্থতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা, এখানের ভিতরে গভর্নমেন্টে যারা আছে তাদের ব্যর্থতা। সবথেকে বড় ব্যর্থতা হলো স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবের। তারে আমরা দেখি যে হলো গিয়ে ফেসবুক, ইউটিউবে ঢুকলে বিভিন্ন রিলস দেখা যায়, টিকটকে ঢুকলে তার রিলস দেখা যায়, তিনি পুলিশ সদস্যদেরকে বলতেছে বেতন পাও কত, বিয়ে করছো কিনা, খুব সরল ভাষার ভিতরে, দেখলে মনে হয় তিনি আজকে বলেছেন যে গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যর্থতাটা আসলে কার? তার গোয়েন্দা সংস্থার কাছে যদি ইনফরমেশন না থাকে, এই ব্যর্থতাটা তো তার, গোয়েন্দাদের কাছে কেন থাকবে না? গোটা বাংলাদেশের মানুষ প্রেডিক্ট করছে যে ওইখানের ভিতরে একটা সহিংসতা হতে পারে। এই যে ফেসবুক থেকে, এই যে ইউটিউব থেকে, টিকটক থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, এনসিপির কোনো নেতাকর্মী কি এখানের ভিতরে বলেছেন তারা গিয়ে হলো গিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবের করবে, মাজার ঘুরায় দিবে, শেখ মুজিবের কবর ঘুরায় দিবে, এগুলো কি কোনোদিন বলছে? বলে নাই। তাহলে এইগুলো বাজারের ভিতরে আসছে কেমনি? কেউ না কোনো একটা গ্রুপ তো এটা করছে, পেইডভাবে এইগুলো বাস্তবায়ন করছে। এরা কারা? এদেরকে খুঁজেন, অনেক কিছুর অ্যান্সার আসলে চলে যাবে। এই কথা বলছে আসলে কারা, আমি আপনার কাছে একটু যাতে আমাদের এইটা তদন্ত করার দায়িত্ব তো তাদের। আমরা একটা কোনো আভাস, আমরা একটা আভাস যদি বলি, এখানের ভিতরে বাংলাদেশের যে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিতে, আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে হলো গিয়ে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা এখন শুনতে পাচ্ছি যে ব্যালট বাক্সে নৌকা মার্কা রাখতে হবে। এই নৌকা মার্কাটা কিসের না মার্কা? আওয়ামী লীগ কি হলো গিয়ে, আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি বিশেষ কি গণহত্যা চালাইছে? না, আওয়ামী লীগ দল হিসেবে ঘোষণা দিয়ে গণহত্যা চালাইছে।
ছাত্রলীগ দল হিসেবে ঘোষণা দিয়ে গণহত্যা চালাইছে। সো বিচার তো তাদেরকে দলগতভাবে করতে হবে। সালাউদ্দিন সাহেব বিএনপির তিনিও একই কথা বললেন, গতকালকে আমরা একটা ভিডিওতে সেই জিনিসটা দেখতে পেলাম। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু প্রত্যেকের এক একজনের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের মাঝে কথাবার্তা হয়, তাদের মাঝে তর্ক বিতর্ক চলে, রাজনৈতিক হিস্সা নিয়ে বিভিন্ন ধরনের দূরত্ব আছে। আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক। কালকে যখন এনসিপির নেতাকর্মীদেরকে সেখানে আটক করলো, সেখানে বিএনপি গেছে, জামাত গেছে, ইসলামী আন্দোলন গেছে, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের প্রায় সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ওখানে ভিতরে গেছে যে তাদেরকে উদ্ধার করতে হবে, পাহারা দিতে। এই যে আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক, স্টিল কেউ না কিছু একটা গ্রুপ সো কল্ড রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা প্রোডাক্ট বাংলাদেশের ভিতরে আনতে চাচ্ছে। আওয়ামী লীগ জাতিগতভাবে খারাপ, এইটা নিয়ে আসলে মানে আর কোনো সন্দেহ নাই। আপনি দেখেন ৭১-এর পরবর্তীতে এই যে এতগুলা মানুষ মারা গেল, আমরা ৩০ লক্ষ শহীদ, আমাদের ২ লাখ মা বোন ইজ্জত হারাইছে, গোটা বাংলাদেশটা ধ্বংস করে ফেলছে। এরপরে আমরা কি দেখলাম, কয়দিনের মাথায় বাকশাল কায়েম করছে। যারা জনগণের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কি করছে বাংলাদেশের জন্য? আমরা তো দেখতে পাইছি যে অভ্যুত্থান যারা হলো গিয়ে ঘটাইছে, ৭১ ঘটাইছিল, অসংখ্য মানুষকে, এই যে জাসদের নেতাকর্মীদেরকে যাতে এইভাবে গণহত্যা করছে, সেগুলার কি আলাপ নাই? একটু আমি ওই যে দুইটার ইসের অ্যান্সার দিচ্ছি। সো আওয়ামী লীগকে যারা বলে যে রিফাইন্ড আওয়ামী লীগের যে মুজিববাদী বয়ান, মুজিববাদী যে সংবিধানের যে এইটাই খারাপ। এইটারও যতই ধন, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, আওয়ামী লীগের আসলে ধোয়ার কোনো পরিস্থিতি নেই। এদেরকে কোন প্রক্রিয়া রিকনসিলিয়েশন করতে হবে সেটার এক্সপার্ট আইনা বসেন, তাদেরকে যারা হলো গিয়ে অপরাধী তাদেরকে বিচার করেন, যারা অপরাধীরা তাদেরকে রিকনসিলিয়েশন করেন। আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের মানে এটা ডেট কেস, এইটারে নিয়ে আর নাচানাচির দরকার নেই। যারা এগুলো স্বপ্ন দেখে, যারা আমাদের কোট অ্যান্ড কোট বাংলাদেশের ভিতরে আমরা এই শব্দটা ইদানিং শুনি ডিপ স্টেট, তাদেরকে আমরা বলবো এগুলো বাদ দেন, বাদ দিয়ে বাংলাদেশপন্থী হন, জুলাইপন্থী হন, শহীদদের দিকে তাকান, আহতদের দিকে তাকান, তাদের রক্ত দেখলে আপনাদের এই খায় সাথে। আমি আবার আপনার কাছে আসবো। আমি তুষার ভাইয়ের কাছে আসতেছি এই পর্যায়ে। রিফাত রশিদ অনেকগুলো কথা বলছেন, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলেন, তার মধ্যে ষড়যন্ত্রের একটি বিষয় আছে। আমি জানতে চাই আসলে এই ষড়যন্ত্রগুলো কারা করছে। তিনি যদিও স্পষ্ট করে বলেননি। দেখেন, এখন হয়তো আমার অনেক কথা পছন্দ হবে না, কিন্তু তারপর আমি কথাগুলো বলবো। প্রথম বিষয় হচ্ছে, আওয়ামী লীগের সময় নির্বাচন হয় নাই, এটার জন্য আওয়ামী লীগ দায়ী। এটার জন্য কি নির্বাচনের আইন কানুন দায়ী? আইন কানুন যদি তারা মেনেই নির্বাচন করতো তাহলে তো এটা বৈধ নির্বাচন হইতো। মানুষ বলতো যে একদম নিয়ম মেনে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি হয় নাই, ভোটটা গোনা হয়েছে। নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে আপনি নির্ভয়ে ভোট দিতে পারবেন, সবাই ভোট দিতে পারবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেই ভোটটা গুনে ফলাফলটা সঠিকভাবে বলতে হবে। এই দুইটা সহজ আইন নতুন যে সংস্কার করবে, আমি রিফাতকে জিজ্ঞেস করতে চাই, এই দুইটা বদলাইতে পারবেন আপনারা? না, সেটা বলতেছি না, পারবেন নাকি? না না, আমি উত্তর দিয়েন না, পরে দিয়েন। হ্যাঁ, কিন্তু এই দুইটা কিন্তু তারাও বদলাইতে পারবে না। নির্বাচন হলে ভোট দিবে লোকে এবং ভোটটা গুণা হবে। আওয়ামী লীগ এটা অ্যালাউ করে নাই। দোষ তো আওয়ামী লীগের। যে খুন করে, খুনির দোষ নাকি রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছিল বুলেট প্রুফ ভেস্ট না পরে তার দোষ? খুনির দোষ। এখন যদি কেউ বলে সকলকে বুলেট প্রুফ ভেস্ট পড়তে হবে কারণ খুনি আমাদেরকে খুন করে, মোটেও না। আপনি খুনিকে ধরবেন, মানুষ তো তার ফ্রিডম অফ চয়েস বাদ দিবে না খুনির ভয়ে। মানুষ সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরবে, যেমন আপনি স্যুট পরে ঘুরছেন, আমি এটা পরেছি, রিফাত একটা চমৎকার টি শার্ট পরেছে। কিন্তু কথা এমনভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু ঠিক মতো নির্বাচন করে নাই, এটা নির্বাচনের পদ্ধতির দোষ। নির্বাচনের পদ্ধতি মেনে তারা নির্বাচন করে নাই বলেই আওয়ামী লীগের নির্বাচন ভুল হয়েছে। পদ্ধতি মানলে তো ঠিক মতো নির্বাচন হতো। যেভাবে নির্বাচন এর আগে হয়েছে, যে নির্বাচনগুলি গ্রহণযোগ্য, সেইখানে কি অন্য কোনো পদ্ধতিতে জনগণ ভোট দিয়েছিল? এইভাবেই ভোট দিয়েছিল, কিন্তু সেই ভোটটা গোনা হয়েছিল। সেই ভোটটাকে কেউ প্রভাবিত করতে পারে নাই, সেই ভোটটাকে কেউ জোর করে নিজের বাক্সে নিতে পারে নাই। সমালোচনা হইলে হবে আওয়ামী লীগের, কিন্তু নির্বাচনের সমালোচনা তো হইতে পারে না। নির্বাচনের পদ্ধতি পৃথিবীর সব জায়গায়। নির্বাচন ব্যবস্থার মধ্যে কি ত্রুটি আছে সেটা কি নিশ্চিত করা হয়েছে? নির্বাচন যে পরিচালনা করে তার মধ্যে ত্রুটি আছে। নির্বাচনের ত্রুটি ঠিক করার জন্য ডিসিএসপি বদলি করছে এখন। তার মানে ডিসিএসপি যে বদলি করে তার প্রবলেম, এটা তো ডিসিএসপির তো আর নির্বাচনী ব্যবস্থা ঠিক করে দেয় নাই। তাহলে এই সরকার, যে সরকার এখন আছে, বলা হচ্ছে সিস্টেম করাপ্ট হইলে নির্বাচন করাপ্ট হয়েছে, সিস্টেম করাপ্ট ছিল। এই সরকারের সিস্টেম তো করাপ্ট না। এই সরকার তো নির্বাচনকে প্রভাবিত করবে না। এই সরকার তো নিজের প্রার্থী দাঁড় করায় সেই প্রার্থীকে ভোট ছাড়া নির্বাচিত করে আনবে না। তাহলে এইখানে প্রবলেমটা কোথায়? এখানে কিন্তু আসলে কোনো প্রবলেম নাই। এখানে প্রবলেম হচ্ছে ওইখানে আমাদের মন মতো সব কিছু হইতে হবে, জি, সব আমাদের ইচ্ছা মতো হইতে হবে। এইবার আসেন,
মবক্রেসি শব্দটা খারাপ কিনা? মবক্রেসি শব্দটা খারাপ না, মব খারাপ, অতএব মবকে যে নামেই ডাকা হোক সেটা খারাপ। মব কি ভালো? না, আওয়ামী লীগ আমলে মব করেছে, সেটা খারাপ? এই আমলে মব হইলো, সেটা সব আমলেই খারাপ। সব আমলে মব খারাপ। খারাপ মানে খারাপ, খারাপের আবার তো কোনো যুগ নাই যে আগের যুগে খারাপ আমি ভালো ভালো ছিল। বলিনি, আমরা বলছি যে আসেন, নতুন কোন শব্দ আমরা শুনতে নতুন পাইলাম না, শব্দ- এই শব্দগুলো আমরা কেন এইবার শুনি আসেন, না? নতুন শব্দ যে শুনতে পায় না সে বলে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচাইতে পুরনো শব্দ। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, হুমায়ুনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ইব্রাহিম লোদির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। বাংলাদেশের জনগণ যখন কোনো কিছু এক্সপ্লেইন করতে পারে না তখন বলে এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র যদি জানেনি তাহলে ষড়যন্ত্র কে করে? এই যে দেখেন, এই উপদেষ্টা সাহেব বলেছেন ষড়যন্ত্র যাদের খোঁজার কথা ছিল তারা জানতো না, তারা রিপোর্ট দিতে পারে নাই, তারা বলতে পারে নাই যে ষড়যন্ত্রের বিরাট অবস্থা তৈরি হবে এই ওইখানে। তাহলে ষড়যন্ত্র যাদের আবিষ্কার করার কথা তারা বসে বসে কি করে? তারা ষড়যন্ত্র ধরতে পারে না নাকি তারা জানে ধরছে না? জনগণের প্রশ্ন তো ওইখানেই। জনগণ চায় জনগণের রায় দিতে। এইবার আসেন, বাংলাদেশের এই যে আইনের অবনতি, এই যে অবস্থার অবনতি, রিফাত চমৎকারভাবে স্বীকার করেছে যে এই অবনতির দায় এই সরকারের আছে, তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তো আগের সরকার ছিল ফ্যাসিবাদী, তারা মানুষকে পিটাতো, তারা মানুষকে খুন করতো, তারা মানুষকে বরফ দিয়ে কি কি বানাবে সব পদ্ধতি সে বলতে পেরেছে। এই সরকার তো এগুলো করে না। তাহলে এই সরকার যদি এগুলো নাই করে, যারা এই ধরনের মব করছে তাদেরকে সরকার ধরছে না কেন? তাদেরকে কেন সরকার শাস্তির আওতায় নিয়ে আসছে না? সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে এমন একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদেরকে উপহার দিচ্ছে না? প্রেসার গ্রুপ মব বলা না, হচ্ছে ওটা না তো আমি সরকারের আসি, পক্ষ ওটা তো থেকে। আমরা এখন দেখতেই পেয়েছি। তাহলে এই সরকার কেন আওয়ামী লীগের চাইতে একটা উন্নততর জায়গাতে আমাদেরকে নিয়ে যেতে পারছে না? জনগণ বাধা দিচ্ছে সরকারকে, আমি আপনি বাধা দিচ্ছেন, রিফাতরা বাধা দিচ্ছে। কেউ কি এই সরকারের বিরুদ্ধে আছে আসলে? কেউ কি তাদেরকে বলেছে যে আপনারা যদি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য যথাযথ ব্যবস্থা নেন আমরা সেটা হইতে দিব না? কেউ তো বলে না এই কথা। তাহলে এই সরকার পারছে না কেন? এই সরকারের তো চাপিয়ে দেওয়ার কিছু নাই, এই সরকারকে তো দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার কথা। কিন্তু সরকার সিলেক্টিভ। সরকার কিছু মবকে প্রেশার গ্রুপ বলে, আর কিছু মবকে বলে যে কোনোভাবেই সহ্য করা হবে না। এরকম হইলে তো হবে না। মবের তো জাতপাত নাই, মবের তো আর আওয়ামী লীগ বিএনপি নাই, মব ইজ মব। এই যে সিলেক্টিভ জাজমেন্ট, দ্যাট সিলেক্টিভ জাজমেন্ট হ্যাজ ক্রিয়েটেড অল দিস প্রবলেমস থ্রু আউট দ্য ইয়ার্স। বাংলাদেশের আজকের যে অবস্থা, এর কারণ হচ্ছে আমার দল ভালো আপনার দল খারাপ, আমার গুন্ডা ভালো আপনার গুন্ডা খারাপ। কিন্তু গুন্ডা সবারটাই খারাপ, গুন্ডামি মানে জিনিসটাই খারাপ। কিন্তু এইটা খেলে তো কেউ যাচ্ছে না। কেন একজন দায়িত্বশীল ব্যক্তি বলবেন যে এটাকে আমি মব বলবো না, এটাকে আমি প্রেশার গ্রুপ বলবো? তাইলে আমরা কি মবকে মবোক্রেসি না বলে, মবকে মব না বলে আমরা প্রেশার গ্রুপ বলবো? আমরা বলবো প্রেশারোক্রেসি, চাপের রাজত্ব। জি, নতুন টার্মস আবিষ্কার করার দরকার নাই, নতুন আচরণ আবিষ্কার করা দরকার। আপনি কানাকে কানা ডাকেন, আর চক্ষুহীন ডাকেন, আর দৃষ্টি প্রতিবন্ধী ডাকেন, কানা ইজ কানা। কানার নাম পদ্মলোচন দিলে হবে না। জি। এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নুর তুষার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আমি রিফাতের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য আমি রিফাতের জন্য পড়ে শোনাতে চাই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের। আশা করি এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন। জুলাই থেকে জুলাইয়ে আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে জুলাইয়ের সব শক্তিকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রোটেকশনের প্রয়োজন হতো না। তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? বেশ কিছু কথা বলেছেন, পুলিশ প্রোটেকশনের কথাও বলেছেন, বা ঐক্যবদ্ধ নেই, 1 জুলাই থেকে আরেক জুলাই আসতেই সেই বিভাজনটা স্পষ্ট হয়ে গেছে। আপনি কি তার বক্তব্য কিভাবে দেখবেন? দেখুন, আমি এই বক্তব্যটার একটু
ইসের দিকে যাইতে চাই, পেছনের দিকে যাইতে চাই আর কি, গতকালকের ঘটনায় যেতে চাই আর কি, বক্তব্যের আগে যেটা ঘটেছে। গতকালকে যখন এনসিপির নেতাকর্মীর বাইরেও তো তাদের একটা পরিচয় রয়েছে আর কি, জুলাইতে তাদের যে ভূমিকা, ওই জায়গাটাও তো তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই মুহূর্তে আমরা যেভাবে বলি যে বাংলাদেশে খালেদা জিয়া কিন্তু আর বিএনপির নাই, তিনি বাংলাদেশের জাতীয় নেত্রীর জায়গায় আসলে আসীন হয়েছেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত মানুষ তাকে ওই শ্রদ্ধার জায়গাটাই আসলে দিয়েছে। তো এইরকমভাবে হলো গিয়ে এনসিপির নেতাকর্মীদেরও, তারা যদিও একটি দল করছে, তবে জুলাইয়ের যে ভূমিকায় সেই জায়গাটার কথা কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আসলে এই জিনিসটা আসলে স্বীকার করে। ওই জায়গা থেকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা গতকালকে দেখেছি, বিএনপি বলি, জামাত বলি, ছাত্র সংগঠন শিবির ছাত্রদল, বা পরবর্তী গণ অধিকার পরিষদ, ওখানে ইসলামী আন্দোলন সহ যারাই আছেন প্রত্যেকেই কিন্তু সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে তাদের সুরক্ষার কথা বলেছেন। মির্জা ফখরুল সাহেব তো বিবৃতিও দিয়েছেন খুব দ্রুত, তারা যখন আটকা পড়া অবস্থায় এত দ্রুত বিবৃতি আমরা ন্যাচারালি বিএনপিকে দেখি না। বিএনপির ট্রেডিশন হলো গিয়ে তারা সময় নেয়, এই যে তারা এত দ্রুত বিবৃতি দিয়েছে দ্যাট মিনস তারা কনসার্ন, এবং তাদের নেতাকর্মীদেরকে এই জিনিসটাও বলছে যে যাও ওইখানের ভিতরে তাদেরকে হেল্প করো। এই বার্তাটাও কিন্তু এই জায়গার মাঝে আসলে রয়েছে, আমরা এটা বুঝি। সো আওয়ামী লীগ প্রশ্নে আসলে সকলের কি রয়েছে, ঐক্যমত রয়েছে। বাংলাদেশের তো আমরা তো খুব মানে যেটা বলে আর কি, আমরা ট্রেডিশনাল জায়গা থেকে আমরা জাতি হিসেবে একটু অস্থির, ঐতিহাসিকভাবেই আমরা সবসময় একটু দেখি। এই জন্যই 1000 সৈন্য নিয়ে এসে ইসের ভিতরে লর্ড ক্লাইভ আমাদের সিরাজউদ্দৌলার 57,000 সৈন্যকে হারায় দিতে পারে, 50,000 সৈন্যকে হারায় দিতে পারে, এরকমই আর কি ঘটনা। আমাদের একটু অস্থিরতার জন্যই ষড়যন্ত্রের কথা যেটা বলছেন, ষড়যন্ত্র আসলে হয় এই ইসের ভিতরে বাংলাদেশে। ওমা ফাতিমা যেটা বলছেন, আপনাদেরকে অপদস্থ হতে দেখা আমাদের জন্য কষ্টের। অপদস্থ শব্দটা দিয়ে উনি কী বললেন, কী বোঝাইতে চাইলেন, ওই জিনিসটা উনিই বলবেন। ওখানের ভিতরে হামলা হয়েছে, হামলা যারা করেছে তাদেরকে নিয়েও কিন্তু ওনার কোনো শব্দ নাই। আপনি গোটা স্ট্যাটাসটা দেখেন, উনি জাতীয় ঐক্য নিয়ে বলেছেন, হামলা ইসের ভিতরে অপদস্থ হওয়ার কথা বলেছেন। একটা রাজনৈতিক দল, যেহেতু বাংলাদেশ সার্বভৌম একটা দেশ, এই দেশের বর্ডারের উপর কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে, বর্ডারের ভিতরে প্রত্যেকের যে কোনো জায়গায় তাদের রাজনৈতিক সমাবেশ করার অধিকার রয়েছে, এবং সেইটার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এখানে সে রাষ্ট্রের সমালোচনা, রাষ্ট্র ফেল করছে, এই সমালোচনাগুলো তো আসলে আসা উচিত। আমি বলবো যে তিনি টার্গেট করে বলেছেন, এবং আমি জানি না, এইভাবে মনে হয়েছে তার কথা সে খুব মজা পাইছেন। কাকে টার্গেট করছেন তিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নাকি এনসিপি কে? এনসিপি যেহেতু গিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আর সেখানে যায়নি। উনি কেন এটা করেছেন এর জবাবটা উনি ভালো দিতে পারবেন। বাট অপদস্থ শব্দটা আসলে অপদস্থ কিভাবে হয়েছে এই জিনিসটা আসলে উনিই জানেন। সন্ত্রাসী সংগঠন যদি কোনো একটি রাজনৈতিক দলকে, যারা আসলে গণতন্ত্রের জন্য জুলাই পদযাত্রা করছে, তাদেরকে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে সশস্ত্র অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে, এতে কি অপদস্থ হয় কি হয় না আমি আসলে জানি না। এর উত্তরটাও তিনি ভালো বলতে পারবেন, কেন তিনি এই কথাগুলো বললেন। আমি আসলে খুব মানে অবাকই হয়েছি এই জায়গা থেকে, আমি আসলে জানি না আর কি। আমি যদি আবার ওই আগের জায়গার ভিতরে একটু যাই, জি, গতকাল থেকে একটা ঘটনা কিন্তু দেখছি, আমরা যেই শর্তটা আসলে বলছিলাম যে মুজিববাদী, আওয়ামী লীগের বাইরেও কিন্তু আসলে মুজিববাদিতা আসলে রয়েছে। মুজিববাদিতার গোড়া তো আসলে অনেক ভেতরে। বাংলাদেশের ভিতরে মুজিব পূজা, মুজিব চেতনা একটা কাল্ট হিসেবে দাঁড় করা দেয়, এবং সেই একটা মানুষকে ঘিরে যা যা হয়েছে, বাংলাদেশে এক শেখ মুজিবের নামে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, ইনসেইন। এই জিনিসের টাকা পয়সার হিসাব করলে মনে হয় যেন বাংলাদেশের 2বার বাজেট দেওয়া যাবে, এত দুর্নীতি হয়েছে হয়তো বা। আমি আসলে এইটার এক্সাক্ট অ্যামাউন্ট কত জানি না। বাংলাদেশে যত কিছু হয়েছে মুজিবের নামে, আমরা যতদূরগুলো স্ট্রাকচার দেখেছি, শেখ মুজিব পূজা, যত কিছু দেখেছি, মুজিব বর্ষ পালনে আসলে 100 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। থেকে একটি কথা বলা হচ্ছে যে বিএনপি মুজিববাদের পক্ষে কাজ করছে, বা এনসিপি, সরি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত, এটা এনসিপির নেতাকর্মীদের কাছে আপনি জিজ্ঞেস করবেন, তারা বলবে। আমি আসলে ওই কোশ্চেনের অ্যান্সার আসলে দিব না। তো গতকাল থেকে আমি যে জিনিসটা দেখেছি, যে গতকাল থেকেই এই যে আওয়ামী লীগের যারা আক্রমণ করেছে, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, বাস ছিল, দেশীয় অস্ত্র ছিল, এদেরকে কি আপনি কোথাও, আমরা যাদের কথা বলছি যে সো-কল্ড, যাদের এই জায়গা থেকে মায়া কান্না হচ্ছে, তারা কেউ কি তাদেরকে জঙ্গিটা বলেছে বা মব বলেছে? আমি কোথাও দেখিনি। সোশ্যাল মিডিয়া তো আমরা ইউজ করি, কোথাও দেখিনি। বরং একটা কোয়েশ্চেন অনেক বেশি মাত্রায় আসছে, বলেছে এনসিপির সেখানে যাওয়া উচিত হয়নি। এই বয়ানটা বরং বেশি প্রচার হয়েছে। এনসিপি তো জানতো ওইখানের ভিতরে আক্রমণ হবে, কেন যাবে? মানে এই যে যারা আক্রমণ করছে, দেখুন বাংলাদেশের যারা গণ অভ্যুত্থানপন্থী ভাই, তুষার ভাই যে কথাটা বললেন, মব ইজ মব, মব ভালো না, মব থাকা উচিত না। একটা আইনের শাসন যখন থাকে তখন মব ভ্যানিশ হয়ে যায়, আইনের শাসন যখন থাকে না তখনই আসলে মবের উৎপত্তিটা হয়। কিন্তু
এই যে যারা আক্রমণ করেছে তাদেরকে কেউ যখন মব বলে না, কিন্তু যখন জুলাইয়ের স্পিরিটের জায়গা থেকে যখন দেখা যায় যে কোনো একজন আসামিকে যারা গণহত্যার সাথে জড়িত সেই আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। আজকে আমি একটা উদাহরণ আপনাকে দিই আর কি। এইখানের ভিতরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওখানের ভিতরে 60টা শহীদ পরিবার ওইখানের ভিতরে আছেন। তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়ার জন্য সকালবেলা উপদেষ্টার সাথে তাদের দেখা করার কথা, ফারুক আজম সাহেবের সাথে। উনি আসেন নাই, উনি তাদের কলও ধরতেছেন না। এই জন্য ওনারা ওইখানের ভিতরে বসে আছেন, ধর্ণা দিয়েছেন। তারা বলছেন যদি আমাদের এইখানের ভিতরে তারা আসতে হবে, আমাদের সাথে কথা বলতে হয়, না হলে আমরা এই করবো। আপাত দৃষ্টিতে দেখলে এইটাও কিন্তু মব না, তারা ওখানের ভিতরে অফিস দখল করে বসে আছেন। মবের তো অনেক ধরনেরই করতে পারেন। আপনি যে বলবেন যে তারা যে বলতেছে এখানের ভিতরে, মানে মবটাকে আপনি কিভাবে ডিফাইন করতেছেন? মবোক্রেসির একটা স্পষ্ট সংজ্ঞা আছে, আমরা জানি, একাডেমিক একটা সংজ্ঞা আছে, কিন্তু সেটাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। জুলাইয়ের স্পিরিট যারা ধারণ করে, ওই যে আমরা যেটাকে প্রেশার গ্রুপ বলি, প্রেশার গ্রুপকেও আসলে মব হিসেবে ডিফাইন করা যায়। আমাদের মনে হয় আবার বাংলাদেশকে জুলাইকে কেন্দ্র করে কোনটা মব এবং কোনটা আসলে প্রেশার গ্রুপ, কোনটা মব এবং কোনটা গণঅভ্যুত্থানপন্থী শক্তি, তাদের একটা সুস্পষ্ট রূপরেখা তৈরি করা উচিত, লাইন টানা উচিত। এটা একাডেমিশিয়ানদের কাজ। ভাই হাসান ওনারাও আসলে এই কাজটাতে হেল্প করবেন বলে আমরা মনে করি। আমি আরেকটু এই দিকের ভিতরে যাইতে চাই। তুষার ভাই বলতেছিলেন যে আমরা কি নির্বাচনী ব্যবস্থাকে খারাপ বলছি? না, আমরা বলছি গোটা ফ্যাসিবাদী যে ব্যবস্থা এইটা খারাপ, নির্বাচনী ব্যবস্থা এটার আওতার অধীন। বাংলাদেশের ইসের ভিতরে আপনি কি বলবেন আমেরিকা বা যুক্তরাষ্ট্রে কি এইভাবে কেউ একটা ইলেকশন করতে পারবে? হাসিনা যেভাবে করছে পারবে না, কারণ সেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা হয়েছে। নাগরিকরা শিক্ষিত হয়েছে, নাগরিকরা ওয়েল এডুকেটেড, তারা তাদের অধিকার সম্পর্কে জানে, কর্তব্য সম্পর্কে জানে, তাদের সংবিধান তাদের ওই অধিকারটা নিশ্চিত করেন, এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে এইখানের ভিতরে ওই জিনিসটা নিশ্চিত করা হয়েছে, কেউ ফ্যাসিবাদী হইয়া উঠতে পারবে না। আমরা বলছি এইটা। এরপরে আপনি একটা ইলেকশন দেন, ইন্ডিয়ার ভিতরে, ভারতের ভিতরে যে ধর্মীয় উগ্রপন্থা বাড়তেছে, এই জিনিসটা আপনি স্বীকার করবেন কি করবেন না? গোটা বাংলাদেশ দেখছে, গোটা বিশ্ব দেখছে এইখানে উগ্রপন্থা বাড়তেছে। বাট সেইখানে যখন নির্বাচন হয়, সেইখানের ভিতরে যে ইলেকশন কমিশনার থাকে, যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে, তারা সুপ্রিম থাকে ওই সময়ের ভিতরে। তাদের বিরুদ্ধে যাইয়া, কারণ যত ক্ষমতাধর রাজনৈতিক দল হোক, যত পাওয়ারফুল শক্তি হোক, খুব একটা বেশি কিছু করতে পারে না, কারণ তাদেরকে সেইভাবে তাদের ওই স্ট্রাকচারটা সেভাবে প্রস্তুত করা হয়েছে, প্রশ্নকে সেভাবে তৈরি করা হয়েছে। আমি আরেকটু করতে চাই, একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে চাই। সেইটা হলো গিয়ে এইখানের ভিতরে পরিকল্পিত যে অস্থিরতার কথা বলা হয়েছে, বিএনপির বিবৃতিতে আমি এই কথা বলবো, অস্থিরতাটা আসলেই পরিকল্পিত। গোটা বাংলাদেশের জুলাইয়ের পরবর্তীতে যতগুলো অস্থিরতা হচ্ছে পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো এখানের ভিতরে অস্থিরতা করতেছে। দেখুন, বাংলাদেশের যে ট্রেডিশনাল স্টাইল, এইখানকার যে পাওয়ার স্ট্রাকচার, সেইখানের ভিতরে যে ক্ষমতায় যায় সেই কিন্তু সচিব, আমলা, প্রশাসনে তাদের নিজেদের লোক বসায়। ইভেন মিডিয়ার ভিতরে আমরা দেখতে পেয়েছি। আজকে একটা নিউজে শুনলাম যে বাংলাদেশের একটা ক্ষমতাসীন, মানে সবথেকে বড় দল আর কি, আমি নাম হিসেবে সেভাবে যদি বলতেই যাই, বিএনপির কমপক্ষে 3 জন সম্পাদক হিসেবে বিভিন্ন পত্রিকায় আসলে বসছে। সেইখানে এইরকম ঘটনা মিডিয়াগুলো দখল হয়েছে। আমরা তো দেখতেছি 5 তারিখের ভিতরে সময় টিভির ভিতরে নয়নের যে ভিডিওটা, সেটা কিন্তু ভাইরাল। সে বলছে আজকে আমরা সময় টিভি দখল নিলাম। এই যে স্টাইল, এইগুলা কিন্তু বাংলাদেশের স্ট্রাকচারের ভিতরে হয়ে আসতেছে, হইছে। সো এইখানে যে পরিকল্পিত অস্থিরতা, প্রশাসনের ভিতরেও রাজনৈতিক দলের লোকেরা বসছে। আমরা যখন যাই কোথাও ইসের ভিতরে, প্রশাসনের হেল্পের ভিতরে, তখন প্রশাসনের হেল্প নিতে যাই আমরা কিন্তু হই, খুব প্রেশারের ভিতরে পড়ি। আমরা যারা হলো গিয়ে ইসের ভিতরে চাকরির আন্দোলনটা শুরু করেছিলাম, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন করছিল, লড়াই সংগ্রাম করেছে, আমাদের ডিফারেন্ট। বাট মোটা থেকে তো শুরু হয়েছিল একটা চাকরির আন্দোলন থেকে, কোটার জায়গা থেকে। সো এরা কিন্তু সরকারি চাকরিতে ঢোকার জন্য আন্দোলন করছে। এদের কারো কিন্তু সরকারি ওই জায়গার ভিতরে লোক বইসা নাই, বসাইতে হয়েছে কিন্তু রাজনৈতিক দলের লোকদেরকেই, যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শকে লালন করে, তারা যা তাদের পারপাস সার্ভ করতেছে। সো এই যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের লোক বসছে, এবং বিএনপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে সবথেকে বড় দল, সো তাদের লোকজন সবথেকে বেশি, স্বাভাবিক। সো তারা যদি গভর্নমেন্টকে স্টেবল করতে চায়, তাদের লয়ালিটি তো 2টা জায়গায়, গভর্নমেন্টের প্রতি যেমন তাদের লয়ালিটির আছে, তাদের তো তাদের যে রাজনৈতিক দল যাদের রেকমেন্ডেশন এসে বসছে তাদের প্রতি তাদের লয়ালিটি আছে। এই 2টা গ্রুপ যদি একসাথে সমন্বয় করে, হেল্প করে,
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকভাবে নিয়ন্ত্রণ সম্ভব। এইখানের ভিতরে যেটা হয়েছে সেটা মনে হইতেছে যেন হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো। একদিক থেকে আমরা বিএনপির, আপনি সার্চ দিয়ে দেখেন, ইউটিউবে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন, অসংখ্য ভিডিও পাবেন বিএনপি নেতাকর্মীরা যারা বলতেছে যে যদি আমাদের নেতাকর্মীদের কোনোভাবে আটক করা হয়, অমুককে আটক করা হয়, তমুককে আটক করা হয়, আমরা থানা ভেঙে ছাড়িয়ে নিয়ে আসবো, থানা দখল করবো, থানা ঘেরাও করবো। উল্টো দিকে তারাই বলতেছে মবক্রেসি। থানা দখলের মতো মবক্রেসি তার কিছু নেই, কারণ এটা তো ল অ্যান্ড জাস্টিসের উপর ডিরেক্ট আঘাত। সো আমরা বলবো এই হাকিম হয়ে হুকুম করা, পুলিশ হয়ে ধরা, এই জিনিসটা বাদ দিয়া সবাই সবাইকে যদি সহযোগিতা করে তাইলে একটা দ্রুত নির্বাচন আর তাহলে একটা সুষ্ঠু নির্বাচন খুব দ্রুত দেওয়া সম্ভব। আদার নাইলে এই পরিস্থিতি জটিল হতে থাকবে। বাংলাদেশের জন্য একটা নির্বাচন জরুরি এবং সেই নির্বাচনটার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড জরুরি এবং নির্বাচনটাও দ্রুত জরুরি। তার আগের ভিতরে আমাদের প্রয়োজন সংস্কারগুলো করতে হবে। রিফাত, তুষার ভাই অনেকক্ষণ ধরে কিছু বলতে চাচ্ছিলেন। বলতে তো চাই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে দেখেন, রিফাত মোটা দাগে অ্যাগ্রি করেছে নির্বাচন জরুরি দরকার, লেভেল প্লেইং ফিল্ড দরকার, এবং রিফাত এটাও বলেছে নির্বাচনের সিস্টেমের প্রবলেম না, ফ্যাসিবাদের সিস্টেমের প্রবলেম। যে ফ্যাসিবাদ সিস্টেমকে কন্ট্রোল করে। আমি একটু মিসকোট হচ্ছে। মিসকোট আমি হচ্ছে? বলেছি যে হ্যাঁ, ফ্যাসিবাদই তো প্রবলেম, তাই না? ফ্যাসিবাদী যে গোটা ব্যবস্থা, সেই ব্যবস্থার মাঝেই যেহেতু নির্বাচন ব্যবস্থাটা রয়েছে, তাই নির্বাচন ব্যবস্থাটাও সমস্যাযুক্ত। ওটাই তো আমি বললাম, মুরগির পেটে যেহেতু ডিমটা রয়েছে, নির্বাচন ব্যবস্থা সমস্যার বাইরে। হ্যাঁ, মুরগির পেটে যেহেতু ডিমটা রয়েছে, ডিমটার প্রবলেম না, মুরগিটার প্রবলেম। কারণ নির্বাচন হচ্ছে সেই ডিমটা যেটা মুরগির পেটে আছে, এটাই তো ঘটনাটা। ফ্যাসিবাদ হচ্ছে মুরগিটা, তো মুরগিটা তো এখন নাই। মানে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ শুধুমাত্র ফ্যাসিবাদ? তাহলে কে ফ্যাসিবাদ? বাংলাদেশের আগে কেউ ফ্যাসিবাদ হয় না, এরশাদ ফ্যাসিবাদ হয় না। ও এরশাদ ফ্যাসিবাদ, ও ফাইন, আসেন। তার তো ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে, আসেন না, এইবারে এরশাদ ফ্যাসিবাদ। হ্যাঁ, ঠিক আছে, তার মানে সকল একনায়কতান্ত্রিক শাসকই ফ্যাসিবাদ। তাহলে তো আর আওয়ামী লীগের এখানে একলা দোষ থাকলো না। কিন্তু রিফাত দেখেন, ডিবেট ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ প্লেস ওয়্যার আপনি আসলে ছোট ছোট বিতর্কের ঝামেলা হয়। কারণ ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা নিজে তৈরি হয় না, ফ্যাসিবাদী মানুষেরা তৈরি করে। আইনের মধ্যে কোথাও ফ্যাসিবাদ লেখা থাকে না, সংবিধানে কোথাও ফ্যাসিবাদ লেখা নাই, কোথাও ফ্যাসিবাদ নাই। কেউ যদি চায় যে কোনো আইনকেই ফ্যাসিবাদী আচরণ দিয়ে প্রভাবিত করতে পারে। নির্বাচনে কোথাও লেখা নাই নির্বাচনে ভোট গোনা যাবে না, কিন্তু ফ্যাসিবাদী কি করে, দুইটা নিজের লোক পাঠায় সেটাকে না গোনায় ভোটটা রেজাল্ট দিয়ে দেয়। প্রবলেমটা তো ওইখানে না, আইনে না, প্রবলেমটা হচ্ছে ওই আচরণ ওই ব্যক্তিতে, যে ব্যক্তি নিজে আইনকে তার নিজের স্বার্থে ব্যবহার করে। মব হচ্ছে একই জিনিস, আপনি আপনার ক্ষমতাকে, আপনার যে একটা ক্ষমতা আছে একসঙ্গে হয়ে যাওয়ার, ওইটাকে আপনি ব্যবহার করছেন আইনের উপরে গিয়ে। আইন মামলা নাই, কিন্তু আপনি বলতেছেন ওকে ধরতে হবে, সেই জন্য তাকে ধরতে হবে। পটিয়া থেকে কি বিএনপি গিয়ে থানা ঘেরাও করেছিল? নেভির মধ্যে বিয়ে হচ্ছে, সেইখানে গেস্ট বের করে নিয়ে আসবে কারণ ওখানে কারা কারা জানি খাচ্ছে, সেখানে কি বিএনপি গিয়েছিল? আমি বিএনপির পক্ষে বলছি না। তারপরে কিছুদিন আগে যে গেটের সামনে গিয়ে কোন এক ক্লাবের সামনে চিটাগাঙে বিরাট উৎপাত হলো, ওখানে কি বিএনপি গিয়েছিল? এইটা হচ্ছে মব। মবের কোনো পরিচয় নাই, মবের দায়িত্ব কেউ নিচ্ছে না, এবং মবের তো একটা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনের প্রথম কথা হচ্ছে মবের কোনো পরিচয় থাকে না। এখন যখন আপনি আপনার প্রতিপক্ষকে বলছেন যে এই প্রতিপক্ষ জাতীয় পার্টি, ওই প্রতিপক্ষ আওয়ামী লীগ, ওই প্রতিপক্ষ অমুক, ওই প্রতিপক্ষ তমুক, তখন তো আপনি তার পরিচয় দিয়েছেন, তার মানে তো সে পরিচয় নিয়ে আক্রমণ করছে। আপনি নিজেই তাকে আইডেন্টিফাই করেছেন। সো আইডেন্টিফাইড গ্রুপ ইজ নট এ মব, আইডেন্টিফাইড গ্রুপ ইজ এন এনিমি অ্যান্ড দে হ্যাভ দেয়ার আইডেন্টিটি। তাকে দমন করেন, যদি মনে করেন সে আইন মানছে না, অবশ্যই আইন দিয়ে তাকে দমন করেন, কিন্তু মবের তো পরিচয় নাই। কে মব এটা আমরা বুঝতে পারি না। একজন মব সে ধরা পড়ে, আরেকজন মবকে ছাড়াইতে একজন চলে যায়, গিয়ে বলো ও চেতনা। এই চেতনাই তো বিক্রি করেছিল আওয়ামী লীগ, এই চেতনা দিয়েই তো তারা মবক্রেসি করেছিল। ফলে এই চেতনা উদ্বুদ্ধ হয়ে আপনি আইন না মেনে আপনার ইচ্ছা মতো কাউকে গ্রেপ্তার করতে বলবেন, আপনার ইচ্ছা মতো কাউকে গিয়ে ধরবেন, আপনার ইচ্ছা মতো কাউকে ঘেরাও করবেন। তো চেতনা দিয়ে তো ঘেরাও করা যাবে না, যুক্তি দিয়ে ঘেরাও করতে হবে। চেতনার বিপরীতে যে যুক্তি, এটাই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আইনের শাসন। আইন হচ্ছে যুক্তি আর চেতনা হচ্ছে ফ্যাসিবাদ। আপনি চেতনা দিয়ে পারবেন না এটা করতে, লজিক্যালি যাইতে হবে। এবার আসেন দেখেন, এই যে এই ফরিদপুরের এই যে গোপালগঞ্জের এই ঘটনাটা, মুজিববাদ জিনিসটা এটা শেখ মনির তৈরি করা একটা জিনিস। এটা সে করেছিল হচ্ছে তখন সিরাজুল আলম খানদের যে প্রবল উত্থান, জাসদের যে প্রবল উত্থান, সেই উত্থানের একটা আইডিয়ালিজম ছিল পিছনে। তারা সমাজতন্ত্র নামক একটা শব্দকে ব্যবহার করত। এইটাকে তারা ঠেকাবে কিভাবে? কারণ আওয়ামী লীগ তখন তো সমাজতান্ত্রিক না এবং সমাজতন্ত্রের পক্ষেও না। তারা একটা অদ্ভুত পলিসি উৎপাদন করেছিল, এটা সম্পূর্ণভাবে শেখ মনির মস্তিষ্কজাত একটি ঘটনা, এবং উনি এইটাকে চালু করে দিয়েছিলেন। এই মুজিববাদ কি এটা আওয়ামী লীগাররা ব্যাখ্যা করতে পারে না। মুজিববাদ বলে আসলে কোনো কিছু নাই।
এটা একটা শব্দ, এটা একটা পলিটিক্যাল জার্গন, এটা দিয়ে মানুষকে নানান ধরনের কথাবার্তা বলা যায়। মাঝখানে একটা জিয়াবাদ শব্দটাও না, শুনছি। কিসের বাদ? সকল বাদের পিছনে সবই বাদ। আপনি দেখবেন যে বাদ শব্দটা আলাদাভাবে বললে লোকে ভাবে যে ইউ আর আউট, আপনি বাদ, কিন্তু কারণ নামের পিছনে বসায় দিলে এটা তন্ত্র হয়ে যায়। এই যে তন্ত্র, এই তন্ত্র স্থাপনের জন্য একটা কোনো বেসলেস আইডিয়ালেস একটা শব্দ দিয়ে এই কাজটা করা হয়েছিল, এবং এই কাজটা করে আওয়ামী লীগ তার নিজের ক্ষতি করেছে, কোনো লাভ করতে পারে না। এটা দিয়ে তারা নিজেদেরকে বরং ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু সমস্যাটা কোথায় দেখেন, আমরা দেখলাম যে সব জেলাতে তারা ঢুকছেন, তারা স্ট্যাটাস দিচ্ছেন, চমৎকার স্ট্যাটাস, আমরা আসছি, এটা চমৎকার এটা, কিন্তু গোপালগঞ্জে ঢুকার আগে তারা বললেন মার্চ টু গোপালগঞ্জ। ওনারা আর কোথাও যাইতে এটাকে মার্চ বলছেন? রিফাত জি, বলেন নাই কিন্তু, আচ্ছা আমি এটা ওইখানে answer ঢুকার দিব। সময় এটা মার্চ টু। আপনি যাচ্ছেন তো কাউকে উৎখাত করার জন্য না, আপনি যাচ্ছেন জনগণের সঙ্গে সেইখানে মোলাকাত করার জন্য। আপনি যাচ্ছেন আপনার আদর্শ, আপনার লক্ষ্য, আপনার চিন্তা, রিফাত যেটা বলেছেন বয়ান, সেই বয়ান মানুষের কাছে দেওয়ার জন্য। এবং ওইখানে যে আওয়ামী লীগের একটা বিরাট ভোটার আছে এটা লোকে জানে। এখন আপনি যাবেন কেন? আপনি সেখানে অবশ্যই যাবেন, 100 বার যাবেন। বাংলাদেশের কোনো জায়গাতে কোনো নাগরিককে কেউ যাওয়ার বাধা দিতে পারে না, তার উপরে আক্রমণ করতে পারে না, এবং তার কোনো মতামত যদি সে প্রচার করতে চায়, সে যদি ন্যায্যভাবে কোনো জনসভা করতে চায় আইনের অনুমতি নিয়ে, সে সেটা করতে পারে। এইখানে বাধা দেওয়ার অধিকার কারো নাই। জি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ঢোকার সময় এমনভাবে যান, বলা হচ্ছিল পুরো ফেসবুকে আমি একাধিকবার দেখেছি যে সেখানে বলা হচ্ছিল যে মুর্দাবাদ করতে যাচ্ছে। এটাই ষড়যন্ত্র, এটা রিফাত বলেছেন যে এটা নাকি তারা করেন নাই, এইটা ষড়যন্ত্র হচ্ছে। তাইলে এইটার বিষয়ে কি আগেই সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল না, যে কারাই ষড়যন্ত্র করছে, কারা লোকজনকে ক্ষিপ্ত করছে, কিংবা কারা একটা সংঘাতের পরিবেশ তৈরি করছে? সেই প্রশ্নটাই তো আমি রিফাতকে এখন করছিলাম যে কারা এইটা কি আসলে আগে যাওয়ার আগে করবে, নাকি যাওয়ার পরে, ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে বড় বড় গাড়ি নিয়ে গিয়ে সেইখানে সেটা করবে? এটা তো আগেই করা উচিত ছিল, এবং আগেই তো এই গোয়েন্দা তথ্য আসা উচিত ছিল, আগেই জানা উচিত ছিল কারা ফেসবুকে হিংসা ছড়াচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত করছে। এটা তো আগেই করা উচিত ছিল। কোনো জায়গাতে, সব জায়গাতে একই পরিমাণ নিরাপদ না বাংলাদেশে। এই জন্য কি তাই বলা না? হচ্ছে যে আসলে পরিকল্পিতভাবেই এই ঘটনা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, এই যে ডিপ স্টেট, এবার আসেন, আমেরিকাতে ডিপ স্টেট নাই? এডওয়ার্ড স্নোডেন আর জুলিয়ান অ্যাসাঞ্জ এরা কি খারাপ লোক? এরা তাহলে পালিয়ে বেড়ায় কেন? কারণ তারা রাষ্ট্রের তথ্য ফাঁস করে দিয়েছেন। হুইসেল ব্লোয়াররা চেলসি ম্যানিং খারাপ লোক? আমেরিকাতে নিবর্তনমূলক সরকার নাই? অ্যাল গোরের নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রশ্ন নাই? জেব বুশ যে ভোট গুনে নাই, ওখানে যে ভোট গোনা হয় নাই সেটা নাই? আমেরিকা তো কোনো উদাহরণ না। আমেরিকা থেকে স্বৈরতন্ত্রের পদধ্বনি তারা শোনে না? ট্রাম্পের আচরণ কি এখন, ট্রাম্পের যে আচরণ সেটা কি আমেরিকার জন এফ কেনেডির আচরণের মতো? সেইটা কি জিমি কার্টারের আচরণের মতো? সেটা কি বারাক ওবামার আচরণের মতো? ট্রাম্প আর বারাক ওবামাকে তুলনা করলে দুইটা লোক কি একই রকম আমেরিকার প্রেসিডেন্ট? সো ইলেকশন থাকলে ভালো এবং মন্দ দুইটাই নির্বাচিত হয়ে যেতে পারে। কোনো একজন হুজুগে লোক অথবা কোনো একজন গণতান্ত্রিক লোক হতে পারে, কোনো একজন সাদা লোক এবং কোনো একজন কালো লোক হয়ে যেতে পারে। আমেরিকা তো নারী স্বাধীনতার বিরাট প্রবক্তা, আমাদেরকেও নারী স্বাধীনতা শিখায়। আমেরিকাতে কোনো নারী তো আজ পর্যন্ত প্রেসিডেন্ট হইতে পারে নাই। তো তাহলে কোথায় নারী অধিকার? আমেরিকাতে 60 সালে রোজা পার্ককে বাসের পিছনে গিয়ে বসতে হয় নাই? আমেরিকাতে মোহাম্মদ আলীকে তার বর্ণবাদের বিপরীতে তার মেডেল, অলিম্পিক মেডেল জাতির জন্য জিতেছে, সেটা নদীতে ছুঁড়ে ফেলতে হয় নাই? আমেরিকাতে মোহাম্মদ আলীকে নিবর্তনমূলক আইনে ভিয়েতনামে যুদ্ধ করতে না যাওয়ার জন্য তাকে কারাদণ্ড ফেস করতে হয় নাই? আমেরিকারই তো পরের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, যিনি মোহাম্মদ আলীকে কারাগারে শুধু দেন নাই, তার ওয়ার্ল্ড টাইটেল কেড়ে নেওয়া হয় নাই? আচ্ছা, এইবার আসেন, আমেরিকাতে ভোট গোনা নিয়ে এর আপত্তি হয় নাই? জি। ব্যালট এসেছে ইয়েতে, আপনার ব্যালট এসেছে পোস্টে, সেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে না, এই কথা ট্রাম্প বলে নাই গত নির্বাচনের সময়? আমেরিকাতে ঢুকে যায় নাই ক্যাপিটলের মধ্যে লোকজন, এবং সেখানে বিরাট যন্ত্রণা তৈরি করে নাই? গণতন্ত্রকে সবসময় পাহারা দিতে হয়। কেউ গণতন্ত্রকে বিপন্ন করে মানে এই না যে নির্বাচনী ব্যবস্থাটা বিতর্কিত হয়ে গিয়েছে। গণতন্ত্র কেউ যদি জোর করে দখল করে, চেপে বসে, এটা সেই ব্যক্তি এবং সেই দলের প্রবলেম, সেইটা কিন্তু কোনো একটা গোটা জাতির প্রবলেম না। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের জনগণের সাপোর্ট আছে, তারা বলেছেন,
তারা তাহলে কেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন না? তারা কেন মানুষকে সেই জায়গাতে নিয়ে যেতে পারছে না যেখানে মানুষ নিরাপদে ভোট দেবে? কেন গতকালের চাইতে আগামীকাল সবসময় বিপদ সংকুল হয়ে উঠছে? কেন কেন গোপালগঞ্জে ঢুকলে পরে এনসিপিকে এইরকম অবস্থা ফেস করতে হবে? এই নিরাপত্তা যে তারা দিতে পারেন নাই এনসিপিকে, এইটাই তো সমস্যা। এই নিরাপত্তা অন্য জায়গায় দিতে পারলে গোপালগঞ্জে দিতে পারেন নাই কেন? জি, নাকি তারা এইটা হতে দিয়ে চেষ্টা করছেন এটা বোঝানোর জন্য যে দেশে নির্বাচনের পরিবেশ নাই, গোপালগঞ্জ বাদ দিয়ে সব জায়গাতে নির্বাচন করেন, গোপালগঞ্জের ওই কয়টা সিট দিয়ে তো বাংলাদেশের নির্বাচনটি হবে না। জি, আমরা একেবারে শেষ যদি এইরকমই হয় গোপালগঞ্জ বিপজ্জনক এলাকা, গোপালগঞ্জকে বাদ দিয়ে সব জায়গায় নির্বাচন করেন, এটা হচ্ছে দেখেন, এই আমি যে কথাটা বলেছি এটা অযৌক্তিক, এটা সম্ভব না। কিন্তু এইরকম অযৌক্তিক কাজকর্মই হচ্ছে। আবেগ দিয়ে রাজনীতি করার দিন এখন শেষ হয়ে গিয়েছে। পৃথিবী এখন আবেগে চলে না, পৃথিবী এখন যুক্তিতে চলে, পৃথিবী এখন স্ট্যাটিস্টিক্সে চলে, পৃথিবী এখন হিসাবে চলে। আমেরিকাতে নির্বাচন ম্যানিপুলেট হয়, এটা তো ক্যামব্রিজ অ্যানালাইটিকা স্ক্যান্ডাল হয় নাই, ফেসবুকের ডেটা দিয়ে মানুষকে প্রভাবিত করা হয় নাই। মানুষকে তো প্রভাবিত করা হয়, ইনফ্লুয়েসড হয়। কোনো নির্বাচনী ইনফ্লুয়েন্সের বাইরে থাকে না। আজকে এই আধুনিক জগতে এসে আমরা যদি নতুন ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলোকে চিহ্নিত করতে না পারি, এইটা তো আমাদের নিজেদের প্রবলেম। আজকে এই টেকনোলজির যুগে ইনফ্লুয়েন্স কিন্তু এখন শুধুমাত্র টাকাতে নাই, এখন ইনফ্লুয়েন্স কিন্তু শুধুমাত্র একজনের বক্তৃতায় নাই, এখন কিন্তু ইনফ্লুয়েন্স মানুষ নানানভাবে হয়। এখন টেকনোলজি মানুষকে ইনফ্লুয়েন্স করে, এখন আইটি মানুষকে ইনফ্লুয়েন্স করে। পুরা বাংলাদেশ ছেয়ে যায় নাই এআই ভিত্তিক অদ্ভুত সব কুৎসিত সব বিজ্ঞাপনে, যেখানে গু খেতে বলা হচ্ছে মানুষকে। কই এই সরকার এটাও পারে না? এই এআই ভিত্তিক বিজ্ঞাপনগুলোকে বন্ধ করতে পারে না? এরকম কুৎসিত কথাবার্তা বন্ধ করতে পারে না? মানুষের ফেক তৈরি করে সেই ফেক দিয়ে সংক্ষিপ্ততম কাপড় পরা নারী উঠে এসে একটা ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দলকে ব্যঙ্গ করছে, এটাকে বন্ধ করতে পারে না? ইউ হ্যাভ টু বি নিউট্রাল অ্যাবাউট দিস। আমার নিজের যেটা ভালো লাগে না সেটা আমার শত্রুর জন্য আমার ভালো না রাখতে হবে। আমার নিজের যেটা খারাপ লাগে ওইটা আমার শত্রুর জন্য খারাপ, ওই জায়গাতে আমাদের পৌঁছাইতে হবে। দ্যাট ইজ লেভেল প্লেইং ফিল্ড। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রিফাতকে দিয়ে শেষ করতে চাই। তুষার ভাই বেশ কিছু প্রশ্ন রেখেছেন। আরেকটি কথাও আমি আপনাকে বলতে চাই, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিষয়টি, উপদেষ্টা ফোন ধরেন না, যারা পুনর্বাসনের জন্য তাদের দাবি না, এটি তাদের অধিকার। সেই জায়গাটি আজকে এই অবস্থা কেন এক বছর পরে? রিফাত, আমি বলবো যে এটা আসলে দায় সারা মনোভাব, এবং যাদেরকে উপদেষ্টা হিসেবে সিলেক্ট করা হয়েছে, যারা দায়িত্বে ছিল, তারা আসলে খুব ভালোভাবে বলতে পারবে। ছাত্ররা তো এখানের ভিতরে একটা ম্যান্ডেট নিয়েছিল, আমাদের সাথে বললে গোটা সবার সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা হিসেবে কাকে নিয়োগ দেবে, আমরা আসলে সেটা জানতাম। পরবর্তীতে উপদেষ্টা হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা তো প্রধান উপদেষ্টার ইখতিয়ার, প্রধান উপদেষ্টা ভালো বলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের অধিকাংশ আসলে জুলাইকে আসলে উন করেন না, জুলাইয়ের উন করলে আসলে এই ঘটনাটা ঘটতো না। এক শব্দে আমি এই জিনিসটা শেষ করে দিচ্ছি। তুষার ভাই একটা কথা বললেন যে অন্যগুলার ভিতরে ছিল জুলাই পদযাত্রা, এখানে এসে মার্চ টু গোপালগঞ্জ কেন হলো? মানে যদি ফরিদপুরে পদযাত্রা আর বা যদি গোপালগঞ্জের ভিতরে বলা হতো গোপালগঞ্জে পদযাত্রা, এটার ইংরেজি করলে কি হয়? মার্চ টু গোপালগঞ্জই তো হয়। মার্চ শব্দের অর্থ তো, এই যে বাংলা শব্দ শুনলে শোনায় খুব কাব্যিক, আর ইংরেজিতে বললে শোনায় খুব অ্যাগ্রেসিভ। আমি এই জিনিসটা আসলে কোনো ব্যাখ্যা, ঢাকা বলছিলেন, মার্চ তখন তো বলেন নাই ঢাকাতে পদযাত্রা। এটা তো মানুষের মনে আপনারাই তৈরি করছেন। মার্চের ভ্যালু পদযাত্রার চেয়ে বেশি। শব্দগুলি আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তার মানে আপনি স্বীকার করলেন যে নতুন রাজনৈতিক দল বা নতুন যে স্টুডেন্টরা আছে তারা শব্দ তৈরি করতে পারে, তাদের এই বয়ান বিবেচনার ক্ষমতা রয়েছে। আমি আসলে এই জিনিসটা মানে আমি একটু অবাক হইছি আর কি, আমি জানি না যে এটা ইন্টেনশনাল কিনা, বাট আমার এটাকে খুব একটা প্রবলেমেটিক মনে হয় না। যেহেতু এনসিপির কেউ আসলে আপনারা তাদের কাছে কোয়েশ্চেন করেন, বাট ইংরেজি এবং বাংলার মাঝে আমি কোনো প্রবলেম দেখিনি। বাট এইখানের ভিতরে একটা কোয়েশ্চেনের ভিতরে রেখেই হয়তো বা আমি শেষ করবো কোয়েশ্চেনটার, আমি আমার জায়গা থেকে একটু বলারও চেষ্টা করব। দেখেন, আইন আর প্রথার মাঝে কিন্তু পার্থক্য আছে। ওই যে একটা কথা বললেন যে কেন এইখানের ভিতরে হলো গিয়ে আওয়ামী লীগের দুইটা লোক গিয়ে নির্বাচনটা করাপ্ট করে দিয়ে আসতে পারে। একটা আইন, একটা ট্র্যাডিশন বা প্রথা, আমরা আইনের কথা বলি, এটার মাঝে তো একটা বেসিক পার্থক্য আছে। আইন তো সেইটাই জিনিস, যে জিনিসটা ফোর্স করে পালন করতে বাধ্য করা হবে, এবং ফোর্স করার লেজিটিমেট এখতিয়ারটা কার আছে? স্টেটের। এবং স্টেট এই ক্ষমতাটা কোথা থেকে পায়? জনগণের কাছ থেকে। জনগণের কাছ থেকে এই ক্ষমতাটা কিসের মাধ্যমে পায়? একটা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে। বাংলাদেশের যেই সংবিধান হয়েছে, যেই সংবিধানটা তৈরি হয়েছে, এটা কি কোনো সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে তৈরি হয়েছে? আমি কোনো সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে সংবিধান তৈরি হইতে দেখি নাই। এই জন্য এটা প্রবলেমেটিক। কেন এই সংবিধান গণবিরোধী হয়েছে, কেন বাংলাদেশের ট্রেডিশনাল ৭১ পরবর্তী যে টোটাল স্ট্রাকচারটা গণবিরোধী হয়েছে, আমি একটু বলি। ৭০-এর ইলেকশনটা হয়েছিল কেন? যাদেরকে দিয়ে পরবর্তীতে ৭২-এর সংবিধান তৈরি হয়েছে, গণপরিষদ তৈরি হয়েছে।
70 ইলেকশন তৈরি করা হয়েছিল কিন্তু পাকিস্তানের শাসন করার জন্য। এর মাঝে 71 গেল, যে জিনিসটা আমরা বলছি আর কি, 71 হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষ এখানের ভিতরে আমাদের মা বোন সম্ভ্রম হারিয়েছে, গোটা বাংলাদেশটারে একদমই হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কোনো মনস্তাত্ত্বিক চেঞ্জ আসলো না, কিছু আসলো না, জনগণের যে আবার মতামতের চেঞ্জ আসছে কিনা সেই জিনিসগুলোর অ্যাড্রেস করা হয় না। এতগুলা মানুষ মারা গেছে, গোটা রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তো মানুষের মনস্তাত্ত্বিক চেঞ্জ আসছে। সে তো রাষ্ট্রটাকে এবার ভিন্নভাবে দেখতে চায়। তার যে পাকিস্তানের যে আকাঙ্ক্ষা, অখণ্ড পাকিস্তানের আকাঙ্ক্ষা তো তার নাই, সে তো এখন বাংলাদেশ হয়ে উঠছে। ওই আকাঙ্ক্ষাকে অ্যাড্রেসই করলো না। ওই আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদের গণপ্রতিনিধি কে হবে, জনপ্রতিনিধি কী হবে, কেউ তাকে সিলেক্ট করা হলো না, সেই ম্যান্ডেট নেওয়া হলো না, তাদের দিয়ে একটা সংবিধান তৈরি করা হলো এবং সেই সংবিধান 2 দিন পর টিকে নেই, বাকশাল কায়েম করা হলো। এই জন্য এটা প্রবলেমেটিক। আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এর মানে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট। আপনি এই নতুন সোশ্যাল কন্ট্রাক্টটা যতদিন পর্যন্ত করতে না পারবেন, ক্ষমতাটা কিভাবে জনগণ থেকে সরকারের হাতে যাবে, সরকার যে লেজিটিমেসি অথরিটি বলে ফোর্স দেওয়ার জন্য, এইটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত হবে না। ততদিন পর্যন্ত যেই গভর্নমেন্ট আসবে সে আসলে একটা লেভিয়াতান হয়ে ওঠার চেষ্টা করবে। হজ যেভাবে বলে গেছিল যে প্রচণ্ড ক্ষমতার অধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী যে হয়, সে আসলে এক না একদিক থেকে আমাদের মাঝে মাঝে মনে হয় সে একটা লেভিয়াতান, এইরকমই আসলে মনে হয়। এবং এই যে সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্টারই আমরা বলছি নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত। এবং আমরা এই জিনিসটাই চাই, এই সোশ্যাল কন্ট্রাক্ট না হলে আমরা করতে পারবো না। এবং আমরা রাষ্ট্র হইছি কিনা এই কোশ্চেনটাও এখন আবার তৈরি হয়েছে। আমরা বাংলাদেশকে একটা রাষ্ট্র নতুন সংবিধান তৈরি না হইলে আপনারা শুধু নতুন সংবিধান না, আমরা বলছি যে অনেক কিছুই শেষ করতে হবে। আমার বাধ্যবাধকতা করা যায়, সংবিধানের দ্বারা আসলে আমরা আটকায় ফেলতে পারি। আমরা নির্দিষ্ট করে বলতে পারি অমুক জিনিসটা ওই সংবিধান আছে, যেহেতু আমরা বলছি আইনের কথা। সংবিধান তো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখন যিনি প্রধান উপদেষ্টা, তার যে ক্ষমতা সেটা আগের প্রধানমন্ত্রীর চেয়ে কম। আর এইটা তো আমি কি বলছি, আমি তো এই প্রধান উপদেষ্টার পক্ষে বিপক্ষে বলি না, না। কম। তাহলে আপনারা তো এটা মেনে নিচ্ছেন যে ওনারও লেভিয়াথান হয়ে ওঠার সম্ভাবনা আছে, যে কোনো লোক গেলে লেভিয়াথান হইতে পারে। এই গভর্নমেন্ট রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে থাকে, শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে থাকতো না, সে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতো না। দ্যাট মিন্স তার ক্ষমতা কম। তার মানেই দেখেন ব্যক্তির আচরণের উপর নির্ভর করে। শেখ হাসিনা তাকাইতো না, দ্যাট মিন্স তার ক্ষমতা কম। শেখ হাসিনা তাকাইতো না, কিন্তু উনি তাকায়। দ্যাট মিন্স তার মানেই তো উনি শেখ হাসিনার মতো ইন্টারিম না। গভর্নমেন্ট মানেই তার তাকাইতে হবে, ঐক্যমত্যের ভিত্তিতে তার মানে শেখ হাসিনার সমস্ত ক্ষমতা হাতে নিয়েও উনি তাকায়। তার মানে ক্ষমতা আইনের মধ্যে থাকলেই হয় না, আচরণটা ইম্পর্টেন্ট। ইনুস সাহেব তাকায়, আচরণটা নিয়ন্ত্রণ, ইনুস সাহেব তাকায়। আচরণ নিয়ন্ত্রণ করার মাধ্যমটাই আইন। মানুষের যে আচরণ, মানুষ তো স্বভাবসুলভ ভাবেই কারাপ্টেড হইতে চায়। সেই আইন তো ইনুস সাহেবকে ক্ষমতা দিছে ওই শেখ হাসিনার মতো আমার মনে যা হচ্ছে খুশি করার, কিন্তু উনি তো করছে না। আপনি রুশো বা হলো গিয়া লকের স্টেট অফ নেচারে বসবাস করতেছেন, যেখানে মানুষের আচরণ খুবই পজিটিভ, যেখানের ভিতর থেকে কিছু মানুষ কারাপ্ট হয়ে যায়, তাদের জন্য মানুষ আসলে বিপ্লবের তুলনা হবে ফরাসি বিপ্লবের সাথে, কিন্তু রুশোর কথা চিন্তা করা যাবে না। রুশোকে ছাড়াই ফরাসি বিপ্লব। জি, আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। ক্ষমতায় গেলে নেপোলিয়ন। বিতর্ক হয়তো চলবে আরো সামনে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গী থাকুন।